নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাব বাঁকুড়া জেলার শালতোড়ে। বাঁকুড়া জেলার শালতোড়ে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে গতকাল, যেখানে এক আশাকর্মী দিদি হঠাৎ করে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। আর তার মৃতদেহকে ঘিরে ধরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ঘটে যায় এক অদ্ভুত ঘটনা, যেখানে আমরা দেখলাম যে বিজেপির বিধায়িকা চন্দনা বাউরির বিরুদ্ধে সকল আশাকর্মী দিদিদের ক্ষোভ, এবং চন্দনা বাউরিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তারা সকলেই এই ধরনের দাবি দাবা করছিলেন। কিন্তু কেন হঠাৎ বিজেপি বিধায়িকার বিরুদ্ধে এতটাই গর্জে উঠলেন কেন সেখানকার আশা দিদিরা, শোনাবো আপনাদেরকে সমস্ত কিছু ঘটনা। এরপরেই আপনাদেরকে নিয়ে চলে যাব উত্তরবঙ্গের শীতলকুচিতে। কিছুদিন আগেই আপনাদের সকলের মনে থাকবে যে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আপনারা, অর্থাৎ তার দলের কর্মীদেরকে বলেছিলেন যে আপনারা যেভাবে বাড়াবাড়ি করছেন, যে কোনো দিন এই ডিম থেরাপির অভিমুখ কিন্তু আপনাদের দিকে ঘুরে যেতে পারে। আর ঠিক হলোটাই তাই। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই ভবিষ্যৎবাণীর 48 ঘন্টার মধ্যেই শীতলকুচিতে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধেই ডিম থেরাপি চলল। দেখাবো সেই ঘটনা, কেন এই ডিম থেরাপি সে নিয়েও আলোচনা করব। এবং এরপরেই আপনাদেরকে নিয়ে চলে যাব উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ বারবার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট তো সবসময় করে থাকেন, এবং তারা রাস্তায় নামাজ পড়েন বলে তাদের জন্য বিশেষভাবে কঠোর আইনও সেখানে লাগু করেছেন। কিন্তু উত্তরপ্রদেশেই এই এক মাসের যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের যে দৃশ্য গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, আপনি বিশ্বাস করুন একজন প্রকৃত হিন্দু সনাতনী হওয়ার জন্য বারবার আমাদের মাথাটা হেঁট করে দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে আসা সেই সমস্ত ভিডিওগুলো। আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, ডিটেলসে আলোচনা করব, এবং এই সমস্ত ভিডিও দেখানোর পরেই এই পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো, যেখানে তার বক্তব্য শোনার পরে আমাদের বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে নিয়ে আগামী দিনে দীঘা যেতে পারবো কি পারবো না সেটা নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছি। সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন আপনাদের প্রথমেই নিয়ে চলে যাই বাঁকুড়াতে, এবং বাঁকুড়া জেলার শালতোড়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল হুলুস থুলুস কাণ্ড। সেখানে এক আশাকর্মী দিদি হঠাৎ করেই মারা গিয়েছেন, এবং এই মৃত্যুকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ শুরু হয় সেখানে আশাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে। আমি দেখাবো আপনাদেরকে প্রথমে সেই জায়গায় কি ধরনের বিক্ষোভের সৃষ্টি হয়, এবং তারপরে আশা দিদিরা কিভাবে আজকে রাজ্যের অন্যতম বিধায়িকা, যিনি বিজেপির বিধায়িকা চন্দনা বাউরি, তার বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এবং এই ক্ষোভটা তারা কেন উগড়ে দিচ্ছেন আমি তারপরে আপনাদেরকে দেখাবো। কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে আশাকর্মী দিদিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে কি ধরনের বিক্ষোভ শুরু করেছিলেন গতকাল। দেখুন। भाई का घर কাজ করেছে ভালটা চলবে না। দেখুন, আমরা একটা বিষয় কিন্তু খুব ভালো মতো জানি, আমাদের বাংলার নারী যদি একবার রেগে যান না, তাহলে তারা কিন্তু দেবী দুর্গার রূপ ধারণ করে নেন। আর এই জায়গাতে আমরা ঠিক সেটাই দেখলাম যে আশাকর্মী দিদিরা সেখানে দেবী দুর্গার রূপ ধারণ করে কার্যত বিক্ষোভ করছেন, এবং তাদের দাবি যে সেখানে বিধায়িকা চন্দনা বাউরিকে আসতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণটা কি? এই কারণটা হচ্ছে অত্যন্ত বর্বরচিত একটি কারণ। যে অভিযোগটি এই আশাকর্মী দিদিরা করছেন চন্দনা বাউরির বিরুদ্ধে, সেই অভিযোগটি কিন্তু মারাত্মক। আজ থেকে ঠিক দুদিন আগেই চন্দনা বাউরি সেখানে এসি গাড়িতে করে,
অর্থাৎ বিধায়িকা হিসাবে এসি গাড়িতে করে আশাকর্মীদের কাছে গিয়েছিলেন এবং আশাকর্মীদেরকে ধমক দিয়ে এসেছিলেন। কি কারণে? কারণ আশাকর্মীদেরকে একাধিকবার কাজ দেওয়া হচ্ছে, বারবার আশাকর্মীদেরকে নানা রকম স্বাস্থ্যজনিত কাজ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে থাকেন এই আশাকর্মীরা। আর এই আশা দিদিরা যখন এই ধরনের কষ্টের মধ্যে থেকে কাজ করছেন সামান্যটুকু বেতন বা পারিশ্রমিকের মাধ্যমে, তখন চন্দনা বাউরি এই জায়গায় গিয়ে আশাকর্মীদেরকে বলে এলেন তারা নাকি বিগত সরকারের আমলে চুরি করে চাকরি পেয়েছেন। চিন্তা করে দেখুন, একটা সৎ মহিলা যিনি বাড়িতে রান্না করে এসে নিজের পরিবারকে ছেড়ে এসে সমাজের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাস্তায় নেমে একেবারে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সামান্যটুকু বেতনের মাধ্যমে এই ধরনের কাজ করছেন, তাদেরকে এক বিধায়িকা অহংকারের সঙ্গে বলে দিচ্ছেন যে আপনারা কি চুরি করে কাজ পেয়েছেন। আমি শোনাবো আপনাদেরকে সেদিনের চন্দনা বাউরির সেই বক্তব্যটি, দেখুন। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করলে হবে না, আপনাদের অ্যাক্সেস দিতে আপনাদেরকে করতে হবে। আর তারা লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করলে হবে না, আপনাদের অ্যাক্সেস দিতে আপনাদেরকে করতে হবে। আর তারা লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে। দেখলেন আপনারা? আর মাননীয় বিধায়িকা এই বক্তব্যটি বলার পরেই শোনা যাচ্ছে বা এই আশাদিদি কর্মীরা বলছেন যে অনেকেরই মন ভারাক্রান্ত ছিল, অনেকেই টেনশনে ভুগছিলেন, অনেকেই কিন্তু মনে মনে পস্তাচ্ছিলেন। আর এটার পরেই একজনের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে যখন ওই ভদ্রমহিলার যে মৃতদেহ রয়েছে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, খবর ছড়িয়ে পড়ে দ্রুত এবং সকল আশাকর্মীরা সেখানে জড়ো হয়ে তারা অভিযোগ করতে লাগে যে এই মৃত্যুর জন্য একমাত্র দায়ী এই বিধায়িকা চন্দনা বাউরি, যিনি কোনো কিছু না চিন্তা ভাবনা করে প্রকাশ্যে টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে ভাইরাল করে দিলেন আশাকর্মী দিদিরা চুরি করে চাকরি পেয়েছেন। অনেকেই এই অপমান বা অপবাদ মেনে নিতে পারেননি, তার জন্য কেউ অসুস্থ হয়েছেন, আবার কারুর প্রাণ চলে গিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন আশাকর্মীরা। আমি শোনাবো এই বিক্ষোভে যে আশাকর্মীরা সামিল হয়েছিলেন তারা ঠিক চন্দনা বাউরির বিরুদ্ধে কি অভিযোগ লাগিয়েছিলেন, দেখুন। কিসের জন্য এখানে আপনারা জড়ো হয়েছে? দেখুন কিভাবে মারা গিয়েছে, এই বিষয় তো একেবারেই বলা যেতে পারে না, কিন্তু আশাকর্মী দিদিরা এমনটাই দাবি করছেন যে যেভাবে প্রকাশ্যে জনসমক্ষে কার্যত গোটা মিডিয়া, যে সমস্ত এখন পশ্চিমবঙ্গের স্বনামধন্য মিডিয়া রয়েছে, এই যে বক্তব্যটি ছিল চন্দনা দেবীর, সেই বক্তব্যটি গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল করেছিল এবং দেখাচ্ছিল যে কি দাবাং স্টাইলে পশ্চিমবঙ্গের বিধায়িকা আশাকর্মীদের সঙ্গে মোকাবিলা করছেন। আর এগুলোই হয়তো অনেকে মেনে নিতে পারেননি, তার জন্য কেউ অসুস্থ হয়েছেন, কেউ মারা গিয়েছে, এমনটাই ধারণা করছেন আশাকর্মী দিদিরা। এবং তারা কি বললেন আর সেই বক্তব্য আপনাদের সামনে প্রকাশ্যেই রইল। আর এই চন্দনা বাউরি তিনি কিন্তু বিতর্কে এই প্রথম নয়, তিনি বারবার যবে থেকে পশ্চিমবঙ্গে সরকারে এসেছেন ভারতীয় জনতা পার্টি, তারপর থেকেই তার একটা রণংদেহী মেজাজ কিন্তু বারবার লক্ষ্য করা গিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বিডিও অফিসে ঢুকে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছিলেন তাদেরকেও এইভাবে অপবাদ দিয়েছিলেন যে আপনারা কিভাবে চাকরি পেয়েছেন আমরা জানি, আপনারা অন্য কাউকে খুশি করার জন্য এই কাজ করছেন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারে অনেকের নাম ওঠেনি, এমনটাই অভিযোগ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু তার সরকার যে সকলকে অন্নপূর্ণা ভান্ডার দিতে পারছে না এই কথাটা তিনি তখন স্বীকার না করে ওই ওয়েবেলের কর্মচারীদের যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে একটা কেওয়াস সৃষ্টি করেছিলেন। আর ঠিক এই ধরনেরই আরো একটি নাটকের মতো কেওয়াস সৃষ্টি করলেন এই আশাকর্মীদের সামনে, যার ফলে এই আশাকর্মীরা অভিযোগ করছেন একজনের প্রাণ চলে গিয়েছে। আজকে সত্যিই খারাপ লাগছে যে এক একটা বিধায়িকা নিজেদেরকে সম্ভবত ভগবানের দরজায় ভাবতে থাকছেন, যার জন্য কোনো মানুষকেই এইভাবে যেখানে সেখানে তারা অসম্মান করে দিচ্ছেন। আশা দিদিরা সামান্য ন্যূনতম বেতন পান এবং স্বাস্থ্য কাঠামো যেটা রয়েছে পশ্চিমবঙ্গের সেটার অন্যতম কিন্তু স্তম্ভ এই আশাকর্মীরা। আজকে চন্দনা দেবী সেটা ভুলে গিয়ে সম্ভবত তার ওই এসি গাড়ির যে অহংকার, তার যে চেয়ারের অহংকার, সেই অহংকারের মধ্যে ডুবে গিয়ে এই ধরনের ব্যবহার করেছিলেন তাদের সঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু আশাকর্মীদেরকে একটি অনুষ্ঠানে সম্মান দিয়েছিলেন, তিনি আশাকর্মীদেরকে স্বাস্থ্যের কতটা কাঠামে তাদের ভূমিকা রয়েছে সেটাও কিন্তু তিনি বলেছিলেন। আমি একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দেখুন। রঙের শাড়ি পরে যে মহিলাগুলো আসছে যাচ্ছে রোজ,
যখনই দেখবেন কেউ বেগুনি রঙের শাড়ি পরে আছে, মনে রাখবেন আজকে ভারতবর্ষে যে পোলিও নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে ফাইলারিসিস নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে একের পর এক টিকাকরণ হচ্ছে তাদের জন্য, আজকে আমার আপনার পুত্র সন্তান কন্যা সন্তান বাড়িতে রুবেলা মিজলস মামস থেকে বেঁচে আছে তাদের জন্য। সেলাম দিই, কুর্নিশ দেই, ধন্যবাদ দিই, প্রণাম করি আশা কর্মচারীদের। আশা যে অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের আমাদের সঙ্গে। আশা শব্দটার মানে কিন্তু অর্ধেক লোকে জানে না। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তার নামকরণ হচ্ছে আশা। মনে রাখবেন, কেউ কোনো আশা কর্মীকে যখন দেখবেন প্রথম তাকে জায়গা ছেড়ে দেবেন যদি সে প্রচন্ড পরিশ্রম করে। এদের যে পরিশ্রম, তার শ্রমের মূল্য আমরা দিতে পারবো না। বুঝিনি আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করলে হবে না, আপনাদের অ্যাক্সেস দিয়েছে আপনাদেরকে করতে হবে। রাজ্যের একজন মন্ত্রী, যিনি নিজেও একজন বিশিষ্ট ডাক্তার, সেই স্বাস্থ্যমন্ত্রী আশাকর্মীদের সঙ্গে কি ধরনের কথা বললেন, কি বাক্য ব্যবহার করলেন আপনারা দেখলেন। দেখুন, আপনারা যতই আমাকে কটূক্তি করুন, গালমন্দ করে থাকুন না, একটা কথা আমি প্রকাশ্যেই বলবো, তাতে আমার বিরুদ্ধে মামলা হলে হবে। আজকে যে কোনো জায়গাতেই প্রতিষ্ঠা পেতে গেলে নিজের একটা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন রয়েছে, যার জলজ্যান্ত উদাহরণ আপনাদের স্ক্রিনের সামনেই রয়েছে। একদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই ভারতীয় জনতা পার্টি থেকে উঠে সেই স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, কিন্তু তার যে ব্যবহার, তার যে ভাষা, সেই ভাষার মধ্যে আশাকর্মী দিদিদের সম্মানটা আমরা লক্ষ্য করতে পারলাম। কিন্তু আরেকদিকে যিনি রয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা তার নির্বাচনী অ্যাফিডেভিটে রয়েছে, আর এটার জন্যই কি আজকে এই ধরনের ব্যবহার প্রকাশ্যে তিনি করছেন, সেই বিষয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই বিধানসভার মতো জায়গায় পৌঁছাতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজনীয় রয়েছে, এবং ভারতবর্ষের সংবিধানে এই বিষয়টা অবশ্যই যোগ করা উচিত রয়েছে। আমি শোনাবো আপনাদেরকে এই বিষয়ে মাননীয়া চন্দনা বাউরি তিনি কি বক্তব্য রেখেছেন, তিনি কি বলেছেন, দেখুন। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে ইকেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা দেখে নিচ্ছিলেন, এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি। আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়, তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর, ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইউকেওয়াইসি করছিলেন। তো আমি বললাম যে এখানে না করে আপনি আমাদের যে ক্যান্থলে আছে, ক্যান্থলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন, এবং এইখানে দুজন থাকুন, এখানে দুজন আশা দিদিমণি থাকুন, ওইখানে দুজন বিআরপি চলে যাক, ছেলেরা ছিল, যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওইখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না, আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন, মেয়েদের জন্য তো, মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পরে এসেছে। তো এটাই বলেছিলাম আমি, অন্য কিছু বলিনি। হ্যাঁ, রাগ কেন দেখাবো না বলুন? আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে, আর ভুল করার সিদ্ধান্ত নেবেন না। ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি? কিন্তু বারবার, আর যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে, তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। শুনলেন আপনারা, শুধু বিধায়িকা মহোদয়াকে এতটুকুই বলা যেতে পারে যে অহংকার করাটা উচিত নয়। আজকে এই আশাকর্মীদের জন্য গোটা স্বাস্থ্য ব্যবস্থার স্ট্রাকচারটা লুকিয়ে রয়েছে। সামান্য ন্যূনতমটুকু বেতন পেয়ে এনারা যে কাজটা করে থাকেন, যথেষ্ট কষ্টের কাজ রয়েছে। আপনারা বুঝবেন না, এসি গাড়িতে চাপার পরে হয়তো ওই পুরনো দিনের কথাটা ভুলে গিয়েছেন, যে কষ্টটা আপনিও করে একসময় এই জায়গায় উঠে এসেছেন। কিন্তু এনাদের কর্মক্ষেত্রে সকলের সামনে অপমান করার আগে একবার ভেবে নেওয়া দরকার যে এনাদেরও পরিবার রয়েছে, এনাদেরও আত্মীয় স্বজন রয়েছে, এবং গোটা বাংলা আপনার এই বক্তব্যটা দেখার পরে এনাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে পারে। তাই এই ধরনের ব্যবহার কখনোই জনসমক্ষে কারোর সঙ্গে করা উচিত নয়, যেটা শুধুমাত্র মিডিয়ার টিআরপি পাওয়ার জন্য এবং নিজের নাম বাড়ানোর জন্য, ভিউজ পাওয়ার জন্য বেশ কিছু মানুষ আজকের দিনে করে বেড়াচ্ছেন। সেটা একেবারেই উচিত না। যদি আপনার সরকারের মধ্যেই কারুর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ থাকে বা আপনাদের ধমক দিতে হয়, তাদেরকে ডাকুন, নিজস্ব কক্ষে বসান, এবং ক্যামেরার সামনে নয়, ব্যক্তিগতভাবে ধমক দিয়ে বোঝান। এইভাবে বোঝালে একটা গোটা সিস্টেম যদি কোল্যাপস করে যায়, এই সমগ্র আশা কর্মীরা যদি ধর্মঘটের দিকে আগামী দিনে চলে যায়, আপনারা যতই ব্যবস্থা নিয়ে থাকুন, অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু এর প্রভাব পড়তে বাধ্য। চলুন আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাই শীতলকুচিতে। উত্তরবঙ্গের শীতলকুচিতে যে ঘটনাটি গতকাল দেখা গেল, সেই ঘটনার ভবিষ্যৎবাণী আজ থেকে দুদিন আগেই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু করে দিয়ে গিয়েছিলেন। ওই যে ডিমের
অভিমুখ পরিবর্তনের কথা। তিনি দুদিন আগেই একটি মিটিং এ গিয়েছিলেন, যেখানে তিনি তার যে দলের কর্মীরা রয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গে এক নতুন কালচার আমদানি করা হয়েছে ডিম থেরাপি, সেই ডিম থেরাপির বিরুদ্ধেই তিনি বলেছিলেন যে আপনারা শুধরে যান, যে কোনো দিন কিন্তু ঘুরে যেতে পারে এই ডিমের অভিমুখ আজকে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। আমি সেই পুরনো বক্তব্যের সামান্যটুকু ঝলক আপনাদেরকে শোনাবো, দেখুন। আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একজন রাজনীতিবিদ, কিন্তু তিনি যে আগামী দিনে কখনো যদি ভবিষ্যৎবাণীও করে থাকেন, তাহলে সেই ভবিষ্যৎবাণীও যে সত্যি হতে পারে তার জলজান্ত উদাহরণ শীতলকুচিতে পাওয়া গেল। উনি যে কথাটা বললেন সেটা আপনারা শুনলেন, এবং এই কথাটা কিভাবে বাস্তবে পরিণত হয়েছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে এরপরে নিয়ে যাচ্ছি শীতলকুচিতে, যেখানে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধেই চলল ব্যাপক হারে ডিম থেরাপি, এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি স্থানীয় তৃণমূল যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে বা কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে তলায় তলায় যোগাযোগ করে কাটমানি খাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে দলে নিয়ে ঘুরে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। আর এই অভিযোগেই অন্য এক বিজেপির গোষ্ঠী এই বিজেপির মন্ডল সভাপতির মাথায় ফাটিয়ে দিল ডিম, এবং ডিমের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হলো এই বিজেপির কর্মীদের দিকেই। দেখুন, পালা বদলের 3 মাসের মধ্যেই ঘুরে গেল ডিমের অভিমুখ। দুর্নীতি, কাটমানি নেওয়ার অভিযোগে দলের দুই পক্ষের মধ্যেই ঝামেলা, আর সেই নিয়েই ধুন্ধুমার। দুর্নীতির সাথে যুক্ত এই বিজেপি নেতারা, সেজন্যই কি ডিম থেরাপি? হ্যাঁ, ডিম ছড়াবো। মন্ডল সভাপতি সহ বিজেপি নেতাদের ডিম থেরাপি শীতলকুচিতে। অভিযোগ, পঞ্চায়েত অফিসে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিজেপি নেতাদের মাখামাখিতে ক্ষুব্ধ হয় একাংশ। কয়েকজন নেতার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তারা। তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পরে পুলিশ ছুটে আসে, যদিও স্থানীয় বিজেপি বিধায়কের কথায় স্থানীয় স্তরের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা। এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন কি চাইছেন আপনারা? আমরা শান্তি চাচ্ছি। এদের কি পদে রাখবেন? না, রাখবো না। পশ্চিমবঙ্গে মাত্র 3 মাস হয়েছে পরিবর্তন, আর এই 3 মাসের পরিবর্তনে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। আরামবাগে গুলিকাণ্ড থেকে শুরু করে আজকে গোটা রাজ্য জুড়ে বিজেপির এই ধরনের কর্মকাণ্ড চলছে। এই তো গত পরশুদিন যেখানে আপনারা দেখলেন যে বিএমএস অর্থাৎ আরএসএস এর যেটা শাখা সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, যেটা বকলমে আপনারা বলতেই পারেন অলিখিতভাবে বিজেপির সংগঠন, সেই বিএমএস এরই রাজ্য নেতৃত্বের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল কোলাঘাটে বিজেপির কর্মীরা। আর এই দৃশ্য আবার দেখা গেল শীতলকুচি। সেখানে বিজেপির এক মন্ডল সভাপতির বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপির অন্যান্য কর্মী যারা রয়েছে তারা। আর তারা শুধু অভিযোগের মধ্যেই থামেনি, তারা সেখানে ডিম বৃষ্টি করলো এবং ডিম থেরাপির মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দিল যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীর মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই একেবারে সত্য প্রমাণিত হলো যে ডিমের অভিমুখ আজকে বিজেপি কর্মীদের দিকেই ঘুরে গেল। অর্থাৎ ওই যে একটা নোংরা কালচার, যে কালচারটা আমাদের পশ্চিমবঙ্গের ছিল না, শুধুমাত্র হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীদের দিকে নিজেদের রাগ বর্ষণ করার জন্য ডিম থেরাপি আমদানি করা হয়েছিল, সেই ডিম থেরাপি যে আজকে পশ্চিমবঙ্গের একেবারে শিরায় শিরায় বসে গিয়েছে। এবং আগামী দিনে যে কোনো মানুষও, সাধারণ মানুষও যদি কোনো ভুল করে থাকে, কোনো শিক্ষক যদি ভুল করে থাকে, বা কোথাও কোনো ডাক্তার যদি কিছু ভুল করে থাকে, এই ডিমের অভিমুখ যে কোনো মুহূর্তে যার দিকেই পৌঁছে যাবে আজকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যদিও হাইকোর্ট কঠোর ব্যবস্থা নিতে বলেছে, তবুও পশ্চিমবঙ্গের প্রশাসন এই ডিম থেরাপির বিরুদ্ধে কঠোরভাবে কবে থেকে পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়ে আমাদের নজর থাকবে। কিন্তু আমি আপনাদের নজর ঘোরাতে বলবো এবার একটু উত্তরপ্রদেশের দিকে। আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসার আগে বারবার উত্তরপ্রদেশকেই নিজেদের মডেল বলে আসতো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুব সম্মান করেন এবং তার মতনই প্রশাসন চালাতে চান আমাদের পশ্চিমবঙ্গে। এটা তিনি বারবার নিজের মুখেই স্বীকার করেছেন।
করেছেন। আর সেই যোগী আদিত্যনাথের সরকারে এই যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে আপনারা সকলেই জানেন সেখানে একটি বিশেষ যাত্রা চলে যার নাম হচ্ছে কাওয়াড় যাত্রা, অর্থাৎ সকলেই কাঁধে বাঁক নিয়ে চলে যান বাবার মাথায় জল ঢালতে। আর এই কাওয়াড় যাত্রাকে উপলক্ষ করে যবে থেকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন সৃষ্টি হয়েছে তবে থেকেই উৎপাত কিন্তু লক্ষ্য করা যায়, যার জন্য আমাদের মতো প্রকৃত সনাতনী যারা একেবারে এই সনাতন ধর্মকে গীতা মোতাবেক ফলো করে থাকে তাদের মাথা বারবার হেঁট হয়ে যায়। আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি তো রাস্তায় নামাজ পড়াকে কঠোরভাবে পদক্ষেপ নিয়ে টাইট দিয়ে বন্ধ করেছেন, কিন্তু উত্তরপ্রদেশের রাস্তায় এই ধরনের নকল ভেগধারী যারা সনাতন ধর্মের কলঙ্ক সেই ধরনের মানুষদের যে উৎপাত সেটা এখনো পর্যন্ত বন্ধ করতে সমর্থ হননি। আমি আপনাদেরকে দেখাবো যে এই কাঁওয়াড়ি যারা রয়েছেন অর্থাৎ এই জলযাত্রায় যারা বাঁক নিয়ে যাচ্ছেন তারা কিভাবে একটি স্কুলের বাচ্চা ভর্তি গাড়িতে উৎপাত করছে, যার জন্য আতঙ্কিত সেই স্কুল ভ্যানের মধ্যে বসে থাকা বাচ্চাগুলো। দেখুন, हम लोग भी हिंदू हैं, इसका मतलब ये नहीं है कि हिंदू धर्म है तो किसी को परेशान करें। बच्चे बैठे हुए थे और ईटा चला दिया बच्चों के ऊपर। यहाँ पे आप देख सकते हैं शीशा पूरी गाड़ी पीछे से आगे सारी दोनों तरफ से यहाँ पे पथराव कर दिया। और यहाँ पे देख रहे आप बताइए, यहाँ पर आ चुके थे, मैंने उनसे बोला कोई उन्होंने कार्रवाई नहीं करी, कोई कार्रवाई वो नहीं देख कर चुपचाप चले गए, पुलिस वालों ने कोई कार्रवाई नहीं करी। ये जितनी भीड़ पड़ी है, देख के चले गए, पुलिस वालों ने कुछ नहीं बोला। मतलब आपके सामने यहाँ पुलिस वाले खड़े थे, कोई किसी ने कोई 112 खड़ी थी, यहाँ पे तो खड़ी है, खड़ी है, अभी भी खड़ी है। देख सकते हैं कि आप 112 गाड़ी सामने खड़ी हुई है, उसके बाद भी यहाँ पे कोई भी किसी तरह की कार्रवाई नहीं की। छोटे बच्चे बैठे इधर आइए, छोटे छोटे बच्चे यहाँ पे बैठे हुए हैं। ये गुंडाराज यहाँ का, पुलिस वाले छाट कुछ नहीं बोली। सर सारे बच्चे जो हैं लेकिन परेशान कितना है भैया, एक तो ये देख सकते हैं आप कांवड़ी आएंगे कि अंदर बच्चे भी मौजूद थे जो कि पथराव करने के बाद उनके भी कुछ चोटें वगैरह आई हैं। आप देख सकते हैं यहाँ पे शीशे पड़े हुए हैं, वो बच्चे भी रो रहे हैं यहाँ पे। इसके लिए सरकार कब कार्रवाई करेगी, कब इस पे आवाज उठाएगी? और ये जिस तरह से ये गुंडागर्दी की तरह यहाँ पे কোনো ছোটখাটো শহর নয়, উত্তরপ্রদেশের লখনৌ, সেখানে এই অবস্থা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের বলবো যিনি রয়েছেন তাকে যে হাত জোর করে এবং পায়ে ধরে এই ধরনের কাজ করবেন না, যে উত্তরপ্রদেশের মতো অবস্থা যেন আমাদের পশ্চিমবঙ্গের কখনো হয়ে যায়। আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে যাত্রাটা চলছে জলযাত্রা, যেখানে সকলে হিন্দু ধর্মের সনাতনীরা কি সুন্দর শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, কোথাও কোনো অভদ্রতামি আপনারা দেখতে পাবেন না, কারণ আমাদের বাঙালি জাতির যারা হিন্দুরা রয়েছে তারা যথেষ্ট পরিমাণে সতর্ক। কিন্তু এই অতিভক্তি চোরের লক্ষণ আপনারা শুনেছেন না এই গল্পটা, যেটা দেখতে পাবেন আপনারা উত্তরপ্রদেশের ক্ষেত্রে। উত্তরপ্রদেশের কাঁওয়াড়িরা যারা শিবের মাথায় জল ঢালতে যান তারা শিবের মাথায় ভক্তি ভরে জল তো কম, রাস্তায় উৎপাত করতে যাবেন বলেই ঢালতে যান। আর এদেরকে প্রকাশ্যে মদত দিচ্ছে প্রশাসন, আপনারা তো চোখের সামনেই দেখতে পেলেন। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের 112 নম্বর ডায়াল করার গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং জনতা যারা হিন্দু তারাও প্রকাশ্যে বলছে যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ তারা করছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা ভাবুন তো এই ছোট ছোট বাচ্চাগুলোর অবস্থা কি টেনশনের মধ্যে ওই গাড়ির মধ্যে বসে রয়েছে, যে গাড়িটির কাঁচকে ইট দিয়ে পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কারা এরা, কি ধরনের মানুষেরা? একদিকে তো যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে পুণ্যের নাম করে, আর অন্যদিকে শিবের অন্যতম যারা বাহন রয়েছে অর্থাৎ দেবী দুর্গার অংশ ছোট ছোট শিশু, সেই ছোট ছোট মহিলা শিশুরা গাড়ির মধ্যে বসে রয়েছে আর তারা ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে বসে রয়েছে। আর যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের বড় ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু উত্তরপ্রদেশের প্রশাসন এই ধরনের গুন্ডাগার্দিকে বন্ধ করতে ব্যর্থ বলে অবাক ডিসিশন নিয়েছে। কি জানেন, যে উত্তরপ্রদেশের অনেক সরকারি স্কুলকে অর্ডার দেওয়া হয়েছে যাতে 10 দিন পর্যন্ত বন্ধ রাখা হয়, ছুটি দেওয়া হয়। হ্যাঁ, কিছু উচ্ছৃঙ্খল মানুষ রাস্তায় নাচতে নাচতে যাবে, তার জন্য যাতে বাচ্চাদের ক্ষতি না হয় তার জন্য তাদের স্কুল কলেজ বন্ধ এবং পড়াশোনার ক্ষতি করা হচ্ছে। এটাই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন, যে প্রশাসনটা আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুকরণ করার অনেক সময় কথা বলেন। দয়া করে করবেন না, এই ধরনের উত্তরপ্রদেশের মতো কালচার আমাদের পশ্চিমবঙ্গে আনবেন না। এটাই আমাদের যারা সাধারণ জনতা সরকারের কাছে প্রার্থনা রইল। শুধু বাচ্চারাই নয়, এই যে আপনারা দেখলেন যে পুলিশরা পর্যন্ত সন্ত্রস্ত হয়ে রয়েছে, ভীত রয়েছে। তার কারণ কি জানেন? উত্তরপ্রদেশেরই আরো একটি চিত্র দেখাবো যেখানে পুলিশের কর্মীদেরকে মারধর করছে এই ধরনের নকল হিন্দু যারা হিন্দু ধর্মের বদনাম করার জন্য ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। দেখুন, फोन आ रहा है मेरे फोन, मर जाएगा, मर जाएगा,
তাহলে বুঝলেন যে ওই 112 নম্বরের যে গাড়িটি, সেই গাড়িটি কেন ওই বাচ্চা মেয়েদের যারা স্কুল ভ্যানের মধ্যে রয়েছে তাদেরকে সাহায্য করতে আসেনি। তার কারণ এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে এই কাঁওয়াড়ি যারা রয়েছে তাদের উৎপাতের এতটা সন্ত্রস্ত সেখানকার পুলিশ যে তারা পর্যন্ত সেখানে মার খাচ্ছে, তাদের উর্দি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদের বিরুদ্ধে একটাও কথা বলেন না, উল্টো দিকে বলেন যে আমি রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, আমি মুসলিমদের টাইট দিয়ে দিয়েছি। আরে মুসলিমদের টাইট দিলেই কি ভারতবর্ষ অন্যান্য বিশ্বের কাছে মহান হয়ে যাবে? মুসলিমদের টাইট দিন কিংবা হিন্দুদের টাইট দিন কিংবা খ্রিস্টানদের টাইট দিন, টাইট সেই সমস্ত মানুষদের দিন যারা সত্যি করেই উৎপাত করে বেড়াচ্ছে। তাতে ধর্ম যদি না দেখে আপনি প্রকৃত অর্থে রাজধর্ম পালন করতেন, হয়তো এই ধরনের দৃশ্য আজকে উত্তরপ্রদেশ থেকে ভেসে আসতো না, যেটা গোটা ভারতবর্ষে আমাদের মতো যারা সনাতনী হিন্দু রয়েছে তাদের মাথাটা লজ্জায় হেঁট করে দিচ্ছে। তবে আমি এতটুকুই বলবো যে আমাদের সৌভাগ্য যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি এবং বাংলার যে সমস্ত হিন্দুরা রয়েছেন তারা যথেষ্টই সতর্ক। দু চারটে খুচরো খাচরা এদিক ওদিক ঘোরাঘুরি করলেও একাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এই মুহূর্তে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই যাচ্ছেন এবং ভক্তি ভরেই যাচ্ছেন। চলুন আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাই আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথা শোনাতে, যে কথাটা শোনার পরে গতকাল রাত্রে আমার বউ বলছিলেন যে এই যে পুজোয় দীঘা যাওয়ার প্ল্যান করছো না, প্রোগ্রাম করছো না, সেটা বন্ধ করে দাও, কারণ আমি ওই সুইম স্যুট পরে দীঘার জলে নামতে পারবো না, কারণ আমরা তো বাঙালি, আমরা চুড়িদার পরে কিংবা শাড়ি পরেই বরাবর নেমে অভ্যস্ত। কিন্তু মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি আমাদের এই রাজ্যটাকে সম্ভবত গোয়া কিংবা ক্যালিফোর্নিয়ার মতো তৈরি করতে চাইছেন, তাই বাঙালি যে সমস্ত নারীরা রয়েছে তাদেরকে সুইমিং কস্টিউম পরানোর চিন্তা ভাবনা করেছেন, এমনটাই তার বক্তব্যে গতকাল ফুটে উঠেছে। আমি শোনাবো সেই বক্তব্যের কিছুটা অংশ, দেখুন। সবাই সমুদ্রে চান করতে নামছে, তো সমুদ্রে চান করার কিছু নিয়মাবলী হবে, যেমন প্রত্যেকে ফ্লুরোসেন্ট ক্যাপের কথা ভাবা হয়েছে, প্রত্যেককে এই যে আমি সালোয়ার কামিজ আর শাড়ি পরে নেমে পড়লাম কেউ দূর থেকে দেখতে পাবে না কোথায়। বিদেশের নিয়মগুলো কেন হয়েছে, সুইম স্যুটের কথা কেন হয়েছে, যে এই সুইম স্যুটগুলো এমন রঙের হয় দূর থেকে দেখা যায়। একটা ক্যাপের কথা কেন বলা হয়েছে, যাতে দূর থেকে তাকে স্পট করা যায়। নিয়মগুলো কিন্তু জাস্ট কেমন দেখতে লাগছে জন্য নয়, নিয়মগুলো কিন্তু জীবন রক্ষার জন্য হয়েছে। তো এইটা প্রশাসনিক চিন্তাধারা, এগুলো কিছু না, জাস্ট সাংবাদিকরা এসেছেন আলোচনা করা। যে টুপি পরা বাঞ্ছনীয়, সুইম স্যুট পরা বাঞ্ছনীয়, বেআব্রু সুইম স্যুটের দরকার নেই, আব্রুর সুইম স্যুটও আছে মহিলাদের। এখন ভাববেন না যে শাড়ি পরতে বারণ করছি, সুইম স্যুট ভারতের সংস্কার সংস্কৃতি পরম্পরা মিলিয়ে সুইম স্যুটও বেরিয়েছে, সেগুলো আমাদের মহিলারা পরতে পারেন। যদি একান্তই পরতে অনুচ্ছুক হয়, যে জামা কাপড় পরেছে তার উপরে এমন কিছু পরতে হবে যেটা ফ্লুরোসেন্ট দূর থেকে দৃষ্টি আকর্ষণ করতে পারে। লাইফ গার্ডের কথা ভাবনা চিন্তা হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা আছে, তো সেগুলো আমরা কিভাবে করতে পারি প্রশাসকের সঙ্গে কথা হবে। আমার কালকেই সেটা মিটিং আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমি নিশ্চিত আমার এই ভিডিও যে সমস্ত মা কাকিমারা দেখছেন তারাও চিন্তায় রয়েছেন, দীঘা বা মন্দারমণি এরপরে যদি কখনো যান কি হতে পারে, সুইমিং কস্টিউম করতে হবে নাকি? আরে ভাবুন তো, আমার 55 বছরের মা কিংবা আপনাদের বাড়ির 65 বছরের যিনি মহিলা রয়েছেন তাকে যদি আজকে সুইমিং কস্টিউম পরতে হয় তাহলে কি ধরনের বিদঘুটে লাগবে এবং তাদের কতটা অস্বস্তি হবে। যদি এটা রাজ্য সরকার সত্যি যে কোনো মুহূর্তে যা খুশি করে দিতে পারেন, তাদের হাতে ক্ষমতা রয়েছে, যদি এইরকম কোনো গাইডলাইন লাগু হয়ে যায় তাহলে তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে। তবে উনি একটা কথা বলেছেন, অর্থাৎ রাজ্যের মাননীয় মন্ত্রী সাহেব একটা কথা বলেছেন যে শাড়ি এবং যে সালোয়ার কামিজ রয়েছে এই সমস্ত বিষয়গুলো থাকবে, কিন্তু আপনারা সুইমিং কস্টিউম যেটা রয়েছে সেটার দিকেই আপনারা বেশি নজর দিন। অনেক সভ্যভদ্র সুইমিং কস্টিউমও রয়েছে, যদিও অনেক সভ্যভদ্র সুইমিং কস্টিউম থাকলেও এইভাবে টাইট ফিটিং সুইমিং কস্টিউম পরার মতো আমাদের পশ্চিমবঙ্গের নারীরা এখনো সাবলীল হননি। হ্যাঁ, আগামী প্রজন্ম যেটা আসছে তারা হয়তো আগামী দিনে এই ধরনের ঘটনাগুলোকে মানিয়ে নিতে পারবে, কারণ একটা অন্য জেনারেশন তারা যে কোনো জিনিসেই মানিয়ে নিতে পারে, নতুন প্রজন্ম কিন্তু ভেবে দেখুন যারা আমাদের বয়সী রয়েছেন কিংবা আমাদের ওপরে যারা আমাদের মাতৃসম রয়েছেন তারা এটাকে এত সহজে কি মেনে নিতে পারবেন? আমি বুঝে পাচ্ছি না সরকার এই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন কেন। সরকারের তো অনেক ধরনের কাজ রয়েছে, আজকে পশ্চিমবঙ্গের বাঙালি নারীরা শাড়ি পরবে না সালোয়ার কামিজ পরবে সেই নিয়ে মাথা ব্যথা করছেন। আরে যদি তাদের সুরক্ষা দিতেই হয় তাহলে দীঘার সমুদ্র সৈকতে আরো 2টো লাইফ গার্ড বেশি বাড়িয়ে দিন। আজকে যেখানে লাইফ গার্ডের রিক্রুট 10 জনকে করছেন সেই জায়গায় সরকারের তো ডবল ইঞ্জিন সরকার, পয়সার অভাব হওয়ার কথা নয়, কেন্দ্র আপনাদের সাথে রয়েছে, সেখানে 100টা লাইফ গার্ড নিযুক্ত করে দিন, সেখানে স্টিমার দিয়ে কিংবা নৌকা দিয়ে জলের মাঝখানে লাইফ গার্ডদের নিযুক্ত করে দিন, তাহলেই তো সুরক্ষা আরো
বেশি বেড়ে যাবে। তা না করে আপনারা কিভাবে মা কাকিমাদেরকে, আমাদের বাড়ির গৃহিণীদেরকে এই ধরনের সুইমিং কস্টিউম পরার যে আপনারা পরামর্শ দিচ্ছেন, এটা আমি জানি না কতটা বাঙালি সমাজ ভালোভাবে মেনে নেবে। কিন্তু অবশ্যই সুরক্ষার স্বার্থে যেটা বলছেন সেটা বাস্তব কথা। কিন্তু বাঙালিরা বা আমাদের ভারতের গ্রামগঞ্জের মহিলারা এতটা কি সাবলীল, সেটা একবার ভেবে দেখা উচিত আমার মনে হয় সরকারের। চলুন আজকের এপিসোড এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।